হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউরেকা এডু ক্লাসেস। তো দেখো, আজকে আমরা কেমিস্ট্রির একটা পোর্শন পড়ে নেব, যেটা আমাদের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের সমস্ত পরীক্ষায় প্রায়ই এখান থেকে কোশ্চেন দেয়। ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, বিভিন্ন পরীক্ষায় এবং এসএসসির বিভিন্ন পরীক্ষায়, আর রেলে তো প্রায়শই এখান থেকে কোশ্চেন দেয়। তো সমস্ত সরকারি চাকরির পরীক্ষার দিক থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। তাহলে দেখো, এই যে পরমাণুবাদ, এর ধারণা প্রথম কে দিচ্ছে? হলো, তাহলে মনে রাখতে হবে, এই যে কণা বা যে কণা তত্ত্ব হলো বা পরমাণুবাদ, এর যে ধারণা দিচ্ছেন সেটা হচ্ছেন আমাদের একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, যিনি হচ্ছেন মহর্ষি কণাদ। তোমরা ফটোতে দেখতে পাচ্ছ মহর্ষি কণাদের ফটো। হলো, তার মহর্ষি কণাদ আমাদের এই তোমার প্রথম আমাদের কনসেপ্ট অফ অ্যাটম দিচ্ছেন। হলো, তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে ফার্স্ট কনসেপ্ট অফ দ্য অ্যাটম ওয়াজ গিভেন বাই, তখন বলতে হবে কিন্তু মহর্ষি কণাদ। হলো, তাহলে চলে যাই। তাহলে দেখো, এখানেই আমি লিখে দিয়েছি জিনিসটা, এখানেই আমি তোমাদের নোট ডাউন করে দিয়েছি যে দেখো, প্রতিটি বস্তু একটি কণা দিয়ে গঠিত, যাকে আর ভাঙা যায় না, যাকে আর আমরা ফার্দার ভাঙতে পারবো না। হলো, তাকেই সেই কনসেপ্টটাই দিচ্ছে আমাদের কণাদ। হলো, কণাদ দেখো কি বলছে, আমি একটু এখানটা বুঝিয়ে দিই কণাদ ভালো করে, কণাদের কনসেপ্টটা। তো কণাদ যে কনসেপ্টটা দিচ্ছে, বলছে এই ধরো একটা পদার্থ আছে। হলো, এই ধরো একটা পদার্থ আছে বা একটা বস্তু আছে। হলো, তাহলে বলছে তুমি এই বস্তুটাকে ভাঙতে শুরু করলে। ভাঙতে শুরু করলে তাহলে কি হয়ে গেল? প্রথমে ভেঙে হয়ে গেল এরকম কয়েকটা পোর্শনে ভাগ হয়ে গেল। তুমি সেটাকে ফার্দার আবার ভাঙলে। হলো, সেগুলো আরও গুঁড়ো হয়ে গেল। মানে তুমি একটা ধরো, তুমি মাটির বড় ডেলা নিয়েছো, সেটাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করেছো। হলো, তাহলে এরকম ফার্দার ভাঙতে 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 একটা টাইম কি হবে, একটা টাইম আমরা এত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাবো, যেগুলোকে কি হবে, যেগুলোকে আর আমরা ভাঙতে পারবো না। হলো, তুমি একটা ইটকে নিলে গুঁড়ো, তুমি একটা বড় পাথরকে নিলে, তুমি গুঁড়ো করতে থাকলে, গুঁড়ো করতে 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 যখন দেখবে একটা পাথরের গুঁড়ো চলে আসছে, সেই গুঁড়োটাকে তুমি আর ফার্দার আর ভাঙতে পারছো না। তাহলে কণাদ বলছে সেটাকেই, কণা বা তার যে তত্ত্ব, সেটাকেই বলছেন অ্যাটম। হলো, তাহলে তার নাম অনুসারে দেখো, আমরা যে মডার্ন কণা বলছি, সেই তার নাম অনুসারেই আসছে কণাদ থেকে। হলো, তাহলে কণাদ থেকে আমরা নামটা, আমরা যে অ্যাটোমের বাংলা নামটা আসছি কণা, তো আমরা সেটাকে ডাকছি তার নাম অনুসারে। ওকে, তাহলে এই যে বলছে প্রতিটি বস্তুকে একটা বার ফার্দার ভাঙা যায় না, তাকেই বলছি আমরা তোমার তোমার কণা, এবং এই যে কনসেপ্ট সেটা দিচ্ছে আমাদের কণাদ। হলো, কিন্তু মনে রাখতে হবে, এই যে কণা মানে, আমরা তো বাংলায় তার নাম অনুসারে ডাকছি, কিন্তু ইংলিশে তার নাম কি? ইংলিশে যেটাই আমরা কণা বলছি, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা অ্যাটম। তাহলে এই যে অ্যাটম নামটা কে করছেন, কে নামকরণ করছেন? তাহলে যদি জিজ্ঞেস করে অ্যাটম টার্ম ওয়াজ কয়েন্ড বাই, কে কয়েন করলে এই নামটাকে, কে দিলেন এই নামটা? তাহলে বলতে হবে ডেমোক্রেটাস। হলো, ডেমোক্রেটাস তিনি এই কনসেপ্ট, আর নিজের কনসেপ্ট দিচ্ছে। দেখো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ ডেমোক্রেটাসকে, এবং তিনি তার কনসেপ্ট দিচ্ছেন এবং সেখানে তিনি এই অ্যাটম নামকরণটি করছেন। হলো, তাহলে এখান থেকে আর দুটো জিনিস জেনে নিই, যেগুলো এক্সাম প্রসপেক্টিভে খুব আমাদের ইম্পর্টেন্ট। যে ফাদার অফ অ্যাটমিক থিওরি। হলো, অ্যাটমিক থিওরি বা অ্যাটমের ফাদার বা অ্যাটমের জনক কাকে বলা হয়, কণার জনক বা অ্যাটমিক থিওরির জনক কাকে বলা হয়? তাহলে আমরা জানি যে অ্যাটমিক থিওরি সেটা কে দিয়েছিল? আমাদের বিজ্ঞানী ডাল্টন। হলো, বিজ্ঞানী ডাল্টন, সবাই ছোটোবেলায় তার ডাল্টনের পরমাণুবাদ পড়ে এসেছি। তাহলে সেই ডাল্টন। হলো, কিন্তু এই জায়গাটা থেকে একটা গুলিয়ে যায় সবার, যে দেখবে যদি জিজ্ঞেস করে ফাদার অফ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার আমরা পরে পড়বো। হলো, তাহলে একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে নাম্বার, অ্যাটমিক নাম্বার। সে ফাদার অফ অ্যাটমিক নাম্বার কাকে বলে, জিনিসটা ভালো করে দেখে অ্যান্সার করবে, থিওরি দিয়েছে না নাম্বার দিয়েছে। আর যদি বলে অ্যাটমিক নাম্বারের জনককে, তখন বলতে হবে মোসলে। হলো, তাহলে মোসলে হচ্ছে আমাদের, এখানে যদি লিখে দিই, মোসলে হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বারের জনক। হলো, তাহলে এই গেল আমাদের বেসিক কনসেপ্ট, যে আমাদের যেটা আমাদের এখান থেকে সবচেয়ে বেশি জানতে হবে, যে প্রথম ধারণা দিচ্ছে কণাদ, তার নাম অনুসারে আমার বাংলার নামটা আসছি কণা, এবং যে অ্যাটম নামকরণ করছে সেটা হচ্ছে ডেমোক্রেটাস। হলো, চলে আসছি পরেরটায়। এবার আমরা জানবো যে কণা এবং তোমার এই যে আমরা বলছি অণু এবং পরমাণুর মধ্যে কি পার্থক্য। হলো, তাহলে এই যে অ্যাটম, তাহলে দেখো যে বললাম আমরা এই অ্যাটম, এটাকে এখানে অণু বলি। হলো, অণু বলি, কণা বা অণু। হলো, তাহলে এই যে অণু, আচ্ছা এটাকে, এক মিনিট দাঁড়াও, এটাকে বলবো
পরমাণু, নিচেরটাকে অণু, পরমাণু হলো। তাহলে এখানটা একটু এটা কারেকশন করে দিই, এটাকে বলবো আমরা পরমাণু। ওকে, তাহলে এই যে অ্যাটম বা পরমাণু আমরা কাকে বলবো? তাই দেখো আমরা ইংলিশেও লিখে দিয়েছি, তোমার বাংলাতে সুবিধার জন্য আমরা লিখে দিয়েছি দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ কেমিক্যাল এলিমেন্ট দ্যাট ক্যান এক্সিস্ট। হলো, বলছে এটা একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যেটা এক্সিস্ট করে। হলো, এবার বাংলাটা আরেকটু ভালো করে পড়ে নিই, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ওই জন্যই বাংলাটা একটু আমরা ভালো করে দিয়েছি। হলো, যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এইখানটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই এবং দেখছি সে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে বলা হচ্ছে পরমাণু। হলো, তাহলে মনে রাখতে হবে পরমাণু বা অ্যাটম আমরা কাকে বলছি? অ্যাটম বলছি এটা হচ্ছে মৌলিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যেটা হচ্ছে যার কোনো স্বাধীন অস্তিত্ব থাকছে না। আমরা পরে দেখছি জিনিসটাকে আরও ফার্দার, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হলো, তাহলে এই যে অ্যাটম বা পরমাণুর যে কনসেপ্ট দিচ্ছে সেটা কে দিচ্ছে? এই কিছুক্ষণ আগে বলে এলাম, ফাদার অফ অ্যাটমিক থিওরি আমরা কাকে বলছি? আমরা বলছি জন ডাল্টনকে। হলো, আমরা বলছি ডাল্টনকে। এই জিনিসটা আমরা ভালো করে জানবো যে ডাল্টনকে আমরা ফাদার অফ অ্যাটমিক থিওরি বলছি। হলো, আর অণু কাকে বলছি? এটা হচ্ছে একটা এমন ক্ষুদ্রতম কণা, পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যেটা স্বাধীনভাবে থাকতে পারে না বা স্বাধীনভাবে তার অস্তিত্ব নেই। ওকে, সেমভাবে মলিকিউলস কাকে বলবো? মলিকিউলসের বাংলাটা হচ্ছে অণু। ওকে, অণু। তাহলে অণু কাকে বলবো? বলছে এ গ্রুপ অফ অ্যাটমস বাউন্ডেড টুগেদার বা বন্ডেড টুগেদার রিপ্রেজেন্টিং দ্য স্মলেস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট ক্যান টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। হলো, বলছে দুই বা ততোধিক, বাংলায় বললে দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত যে ক্ষুদ্র কণা, তাকে বলছি আমরা অণু। হলো, আচ্ছা আমি জিনিসটাকে ভালো করে, এই দুটো জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা জেনে নিই, এখানে যেমন অ্যাটমিক থিওরির জনক আমরা বলছি, যে অ্যাটমের ধারণা দিচ্ছে আমাদের ডাল্টন, অ্যাটমিক থিওরি বলছি ডাল্টন। আর আমাদের যদি বলে কনসেপ্ট অফ দ্য মলিকিউল ওয়াজ গিভেন বাই, যে মলিকিউলের বা অণুর কনসেপ্ট কে দিচ্ছেন, তখন বলতে হবে অ্যাভোগাড্রো। হলো, তাহলে ফাদার অফ মলিকিউল কিন্তু বলা হয় অ্যাভোগাড্রোকে। ওকে, এই জিনিসটা ভালো করে, একটা হচ্ছে ডাল্টন, একটা হচ্ছে অ্যাভোগাড্রো। হ্যাঁ, এই দেখো আমি জায়গাটা রেখেছি আমি এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। হলো, অনেকেরই এই অণু আর পরমাণুর জায়গাটা একটু গুলিয়ে যায়। এটাকে লিখি পরমাণু, আর এটাকেও লিখবে অণু। হলো, তাহলে অণু আর পরমাণুর মধ্যে বেসিক যে ডিফারেন্সগুলো কি সেগুলো আমরা দেখব। হলো, তাহলে কি বলছে, ধরো পরমাণু আমরা কাকে বলবো? হলো, পরমাণু কি যদি বলে, আমি আমার বোঝার সুবিধার জন্য ধরে নিই যে আমরা জানি যে আমাদের ইংরাজি বর্ণমালায় যে আমাদের কটা লেটার আছে, আমাদের মোটামুটি 26টা লেটার আছে। হলো, 26টা লেটার আছে। ওকে, যেমন কি, যেমন হচ্ছে এ, বি, সি, ডি, এরকম করে ডট 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 চলছে। হলো, তাহলে এই যে দেখো, আমি যদি ইংরাজি বর্ণমালাটা দেখি তখন একটা জিনিস দেখতে পাবো, এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এরা কি হচ্ছে, এরা দেখো স্বাধীনভাবে আছে, কিন্তু এরা দেখো এ কিন্তু একাই বসছে, বি কিন্তু একাই বসছে, সি কিন্তু একাই বসছে, ডি কিন্তু একাই বসছে। তাহলে এই যে এ, বি, সি, ডি, এদের আলাদা আলাদা করে আমরা বলবো অণু। আচ্ছা, এই জায়গাটা আলাদা করে যেহেতু বলছি, আলাদা করে লিখে দিই। তাহলে এ হচ্ছে একটা অণু, বি হচ্ছে একটা অণু, সি হচ্ছে একটা অণু, ডি হচ্ছে একটা অণু, এরকম করে চলছে, ই, এফ, জি, এই সব কটা হচ্ছে অণু। তাহলে যদি আমি এই গোটা মানে পদার্থটাকে আমি যদি ধরি এই 26টা লেটার, তাহলে তার মধ্যে যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ থাকছে, সেগুলোকে আমরা বলছি অণু। হলো, কিন্তু দেখো একটা প্রবলেম কি, এই যে অণুকে রাখছি তারা কি একা একা বসতে পারে? আমি যদি, আমাকে একটা লেটার তৈরি করতে হবে যে আই অ্যাম ভেরি ওয়েল। ওকে, তাহলে এই যে ওয়ার্ডটা তৈরি করতে হবে, তার মানে একটা পদার্থ গঠন করতে হবে। হলো, একটা কম্পাউন্ড গঠন করতে হবে ধরে নাও। তাহলে কম্পাউন্ডটা যে গঠন করতে হবে তার জন্য কি দেখো, এ কি হচ্ছে, একটা হয়তো একা বসেছে, কিন্তু দেখো এই যে অ্যাম, এই যে ভেরি, এই যে ওয়েল, এরা কি হচ্ছে দেখো, এক একটা অণু একে অপরের সাথে বসছে না, এক একটা লেটার একে অপরের সাথে বসছে না। তার মানে সেমভাবে আমি যদি শুধু লিখি বি, টি, জি, এইচ, এরম করে লিখলে কোনো তার অস্তিত্ব থাকবে? সেই সেন্টেন্সটার কোনো অস্তিত্ব নেই। তার মানে আমরা সেটাই বলছি যে আমরা এদের
একা একা অস্তিত্ব থাকে না। হলো, তার মানে বোঝা যাচ্ছে যে পরমাণু, দেখো এখানেই বলছিলাম যে পরমাণু মৌলের সেই ক্ষুদ্রতম কণা। এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এর থেকে তো ক্ষুদ্র হতে পারে না, এগুলো হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, কিন্তু যাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আমরা দেখছি, দেখো এ মানে কি, এ মানে কি বোঝাচ্ছে, কিছুই বোঝাচ্ছে না। ডি মানে কি, ডি মানে কি বোঝাচ্ছে, কিছুই বোঝাচ্ছে না। কিন্তু যখন এরা পাশাপাশি বসছে, যেমন দেখো আমি একটা দিয়ে দিচ্ছি হলো ব্যাট, BAT, ব্যাট, তাহলে দেখো তিনটে যখন একসাথে বসছে তখন তাদের একসাথে অস্তিত্ব আছে। তাহলে সেটাই বলছি, এদের একা একা অস্তিত্ব থাকে না। তার মানে এরা যদি অণু হয়, এদের একা একা ওদের কোনো অস্তিত্ব থাকবে না। হলো, তাহলে এদের অস্তিত্ব যদি থাকে তাহলে আমাদের মানে রাখতে হয়, তাহলে কি করতে হবে, তাদের কি করতে হবে, একসাথে বসাতে হবে, তাদের একসাথে বসাতে হবে। তাহলে একসাথে বসাই কয়েকটা, ওই যেমন দেখো ক্যাট, ব্যাট বা ওয়াটার, হলো, বল, এক্সেট্রা। তাহলে দেখো যখন এরা একসাথে বসছে তখন একটা এদের কোনো একটা মানে দাঁড়াচ্ছে, যে ওয়াটার মানে জল, বল মানে যে খেলার বল, ক্যাট মানে বিড়াল। তাহলে এইগুলো দেখো যখন অণুগুলো একসাথে যুক্ত হয়ে, দেখো এই ভিন্ন ভিন্ন অণুগুলো যখন একসাথে যুক্ত হচ্ছে তখন কি করছে, তখন আচ্ছা এখানে দেখো এগুলোকে অণু লিখেছি গো, এগুলো কি কি হবে, পরমাণু। এগুলো কি কি হবে, পরমাণু। হলো, পরমাণু, 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 পরমাণু। হলো, তার মানে এই সমস্ত পরমাণুগুলোর একা একা অস্তিত্ব থাকছিল না। এবার দেখছি এই সমস্ত পরমাণুগুলো যখন একে অপরের সাথে বসছে তখন তারা বসে একটা নির্দিষ্ট কোনো মিনিং বের করছে। তাহলে ওই যে মিনিংটা বের করছে তাকে বলছি আমরা অণু। তার মানে এই যে ক্যাট, সে হচ্ছে একটা অণু। এই যে ওয়াটার, সে হচ্ছে একটা অণু। এই যে বল, সে হচ্ছে একটা অণু। হলো, তার মানে তখন তাদের কোনো অস্তিত্ব থাকছে। হলো, তার মানে বুঝতে হলো যে এখানে আমরা বললাম যে দেখো এই যে অণু বা অ্যাটমের মধ্যে, বা অণুই বলছি, পরমাণু বা অ্যাটমের মধ্যে যে দেখছি আমরা কি হচ্ছে, আমরা এটার কোনো স্থায়ী মানে বা এদের যখন একা বসছে বা স্বাধীনভাবে বসছে তাদের কোনো অস্তিত্ব থাকছে না, কিন্তু যখন তারা একসাথে হয়ে বসছে তখন তাদের অস্তিত্ব থাকছে, তখন তাকে বলছি আমরা অণু। তাহলে দেখো এই যে দেখো ওই জন্যই বলেছি দুই বা ততোধিক পরমাণু যখন সমন্বয় হচ্ছে, একসাথে বসছে, এই যে ক্যাট বসছে একসাথে, এই যে ব্যাট বসছে একসাথে, তখন তারা তৈরি করছে অণু। হলো, তাহলে এই গেল অণু আর পরমাণুর কনসেপ্ট। এবার দেখো তুমি একটা কথা আমাকে বলো, এই যে দেখো আই, এটা কি ছিল, এটা ছিল পরমাণু। তার মানে স্যার আপনি যেটা বললেন যে পরমাণু তো একা একা অস্তিত্ব থাকে না, কিন্তু আই মানে তো কি হচ্ছে, অস্তিত্ব থাকছে, আই মানে তো আমি, ইংরাজি বর্ণমালায় আমি বোঝাচ্ছে। তার মানে হ্যাঁ, ইংরাজি বর্ণমালায় যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যারা এমন, তার মানে এখানে এক্সেপশন বলে পয়েন্ট করি, এক্সেপশন। ওকে, তার মানে আমরা দেখব যে ইংরাজি বর্ণমালায় এমন কিছু যেমন ওয়ার্ড আছে, যেমন আই, এর একটা নিজস্ব কি আছে, আই মানে হচ্ছে আমি। তার মানে কি নিজস্ব অস্তিত্ব আছে, সে একা একাই নিজে নিজে তোমাকে মানে একটা নির্ধারণ করতে পারছে, তার একটা অস্তিত্ব থাকছে। তারপর যেমন এ, এ মানে হচ্ছে কি একটি, তার মানে কি এরও একটা অস্তিত্ব আছে। তার মানে আমরা দেখছি যে ইংরাজি বর্ণমালায় এমন কিছু তোমার বর্ণ আছে যাদের কিন্তু একা একা অস্তিত্ব থাকছে। ঠিক সেভাবেই আমরা যখন পরমাণুর কথা বলছি আমরা দেখব এমন কিছু পরমাণু আছে, বা যাকে বলা হলো অ্যাটম। অ্যাটম হলো, সবসময় ইংরাজি নামটা দিয়ে মনে রাখবে, আমিও বাংলা নামটা খুব একটা প্রেফার করি না, কারণ অণু পরমাণু জিনিসটা দুটোর মধ্যে যেহেতু মানে দেখো অক্ষরগুলোর মিল আছে ওই জন্য গুলিয়ে যায়, তো অ্যাটম মলিকিউল বলে মনে রাখবে। হলো, তাহলে এমন কিছু পরমাণু বা অ্যাটম আছে যাদের কিন্তু সাদা মানে একা একা অস্তিত্ব আছে। হলো, তাহলে একা একা অস্তিত্ব আছে যেমন কার, হলো, দেখো এই যেমন আমরা যদি এখানের কিছু এক্সাম্পলের কথা বলি তাহলে কি হবে, যেমন H2, দেখো হাইড্রোজেন দুটো বসে তবে তার অস্তিত্ব আছে। CO2, দেখো এখানে অক্সিজেন দুটো, কার্বন একটা বসে তার অস্তিত্ব আছে। H2O, জল, দেখো দুটো হাইড্রোজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে তোমার পুরো কম্পাউন্ড বা জল তৈরি করছে। হলো, তাহলে আমরা দেখবো এমন কিছু অ্যাটমও আছে যারা একা একাই বসতে পারে। হলো, তারা কারা, তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন এবং জেনন। হলো, তার মানে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন আর জেনন, এদের আমরা কি বলি দেখবে পরবর্তীকালে আমরা পড়বো, এদেরকে বলি আমরা কোথায় থাকে, গ্রুপ, আমাদের যে পর্যায় সারণী গ্রুপ 18-এ থাকে, এবং আমরা এদের কি বলি, এদের কি বলি আমরা, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস
বা নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল হলো, তার মানে এই নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু একা একা বসতে পারে, তাই জন্য এদের বলা হয় মোনো অ্যাটমিক গ্যাস বা মোনো অ্যাটমিক। দাঁড়াও এই জিনিসটা একটু মুছি, মোনো অ্যাটমিক হলো, এদের বলা হয় মোনো অ্যাটমিক। তাহলে বোঝাতে হবে, যেমন ইংরাজি বর্ণমালায় আই এ এরকম কিছু কিছু শব্দ আছে যারা নিজেদের এক্সপ্রেস করতে পারছে, তেমনি আমরা দেখব আমাদের এমনিতেও আমাদের কিছু অ্যাটম থাকছে বা কিছু পরমাণু থাকছে যারা নিজেদের এক্সপ্রেস করতে পারছে। যারা কোথায় থাকছে? গ্রুপ 18-এ থাকছে। তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন এবং জেনন, যাদের আমরা বলছি মোনো অ্যাটমিক। তাহলে দেখো পুরো জিনিসটা আমরা একটা ইংরাজি বর্ণমালা দিয়ে মনে রাখবো, তাহলে খুব সহজভাবে আমরা মানে পরীক্ষায় এটার অ্যান্সার করতে পারবো। হলো, তাহলে এইখানে দেখো আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। হলো, তাহলে দেখো এই দেখো আমরা বলেছি। এবার দেখো কি বলছে, এই ধরো ছিল আমার অণু। অণু ইংরাজি কি? আমি বলেছি ইংরাজি দিয়ে মনে রাখবে, মলিকিউলস। হলো, মলিকিউলস। তার মানে অণুকে যদি আমি ভাঙি, তাহলে অণুকে ভাঙলে আমরা কি পাবো? অণুকে ভাঙলাম, অণুকে ভেঙে আমরা কি পাবো? দেখো ছোট ছোট কি পেলাম অণুকে ভাঙলে? অণু কি দিয়ে তৈরি হচ্ছিল? পরমাণু দিয়ে তৈরি হচ্ছিল না? তার মানে অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো বা অ্যাটমস পাবো। এবার অ্যাটমসকে যদি আমি ফার্দার ডিভাইড করি, তখন আমরা কি পাবো? তখন আমরা দেখো কিছু সাব অ্যাটমিক পার্টিকেল পাবো। তাকে আমরা বলি কণিকা। হলো, তার বাংলা নামটা বলি কণিকা, বা ইংলিশে বলি সাব অ্যাটমিক কিছু পার্টিকেল পাচ্ছি। হলো, পরবর্তীকালে এরপরে আমাদের ওটাই পড়তে হবে, কিছু সাব অ্যাটমিক পার্টিকেল। হলো, তাহলে এই দেখো এই হচ্ছে মলিকিউল। তাহলে মলিকিউল দেখো, যেটা বললাম অণু, দেখো অণুর মধ্যে কে কে যুক্ত আছে? এই দেখো ওয়াটার বুঝিয়েছে। তাহলে দেখো এই ওয়াটারের মধ্যে আছে একটা অক্সিজেনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু, এরা হচ্ছে দেখো হাইড্রোজেনের পরমাণু। তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিশে তবে তারা তৈরি করেছে কি? তবে তারা তৈরি করেছে অণু। হলো, আর এখানে দেখো এখানে অ্যাটম বা পরমাণু, তার মানে পরমাণু দেখো যখন ভাঙছি তার ভেতরে আমরা দেখছি কিছু ছোট 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 মানে পরমাণুর ভেতর যখন দেখছি তখন দেখছি অক্সিজেনের পরমাণুর ভেতর দিয়েছে, তার মধ্যে কিছু ছোট ছোট জিনিস পাচ্ছি, পার্টিকেল পাচ্ছি বা কণিকা পাচ্ছি, সেটাকে আমরা পরে ফার্দার পড়বো। হলো, তাহলে এখান থেকে আর দুটো জিনিস পরীক্ষায় যে জিনিসগুলো জিজ্ঞেস করে আমি সেইগুলো লিখে দিই, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আমরা কি বলি? তাকে আমরা বললাম যেটা পরমাণু বলি। হলো, আর যদি জিজ্ঞেস করে মৌলিক বা যৌগিক, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? আমরা বলি অণু। ওকে, এই জিনিসগুলো ভালো করে মাথায় রেখো, এগুলো পরীক্ষায় মাঝে মাঝেই ফেলে দেয়। হলো, তা দেখো এবার আমরা পড়ব যে সাব অ্যাটমিক পার্টিকেল। হলো, বিভিন্ন যে বললাম যে একটা পরমাণুকে ভাঙলে বা পরমাণুর ভেতর কি কি দিয়ে গঠিত হচ্ছে পরমাণু, সেটা হচ্ছে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল বা কণিকা। হলো, কণিকা। তাহলে এই যে সাব অ্যাটমিক পার্টিকেল, তাহলে ফার্স্ট যে সাব অ্যাটমিক পার্টিকেলকে আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করছেন যদি প্রথম জিজ্ঞেস করে, তখন বলবো জে থমসন। হলো, তাহলে জে থমসন তার কোন পরীক্ষার মাধ্যমে বের করছেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানবে। হলো, কোন পরীক্ষার মাধ্যমে তিনি বের করছেন সেটা হচ্ছে তোমাদের কমেন্টে অ্যান্সারটা জানাবে। তো এই যে ইলেকট্রন, আমরা বললাম যে ইলেকট্রন আবিষ্কার করছেন জে থমসন। হলো, জে থমসন। হলো, এবার ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, অবশ্যই দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা কিন্তু নেগেটিভলি চার্জ পার্টিকেল, একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধানের বা ঋণাত্মক আধানের একটা তোমার কণা। তাহলে কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হলো, এটা দেখো যেহেতু চার্জ আমরা কুলম্ব ইউনিট দিয়ে প্রকাশ করছি। ওকে, আর এর মাস কত? এর মাস হচ্ছে, দেখো ভালো করে এর মাসটা জেনে রাখবে, কারণ এর মাস থেকে কিন্তু রেলে অনেকবার কোশ্চেন এসেছে। হলো, তো আমাদের এমনি পরীক্ষাগুলোতেও আসতে পারে। তাহলে
এর মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 কেজি। হলো হলো এটা কেজি না, এটা গ্রামের জিনিসটা প্রকাশ করো, গ্রাম। হলো, বোঝা গেল জিনিসটা। তাহলে এই গেল আমাদের ইলেকট্রন। তাহলে ইলেকট্রন দেখছি কোথায় থাকছে, যদি আমি তার প্রথম আঁকি তাহলে আমরা বলছি যে ইলেকট্রন থাকছে, তাহলে এই ধরো আছে নিউক্লিয়াস, আমরা পরবর্তীকালে পড়বো যে নিউক্লিয়াস এইসব কি। হলো, তাহলে এই যে নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের চারিদিকে থাকছে আমাদের ইলেকট্রন। হলো, তার মানে এখানে নেগেটিভলি চার্জ ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে তাকে পাক খায়। হলো, আপাতত এইটুকুনি যে রাখো, পরে তো তাদের বিভিন্ন কে ধারণা দিচ্ছে সেগুলো আমরা পড়বো। তাহলে সর্ববয়স্ত মানে সবচেয়ে বাইরে তাদের পাক খাচ্ছে ইলেকট্রন, যেটাকে আবিষ্কার করছেন জে থমসন। এবং তাদের চার্জ বললাম যেটা অবশ্যই একটা ঋণাত্মক, হলো একটা নেগেটিভলি চার্জ, হলো, এবং তার মাস নিয়ে আমরা বললাম। পরবর্তীতে চলে আসি প্রোটন। হলো, তাহলে প্রোটন কি, তাহলে জানতে হবে যে প্রোটনকে আবিষ্কার করছেন, প্রোটন আবিষ্কার করছেন গোল্ডস্টেইন। হলো, তার নামটা হচ্ছে এটাই, কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি অ্যান্সার নেয় গোল্ডস্টেইন, কারণ অনেক জায়গায় কিন্তু রাদারফোর্ডও লেখা থাকে, রাদারফোর্ড লেখা থাকে। হলো, তাহলে ডিসকভার বাই, আমরা অ্যান্সার নেব ফার্স্ট অপশান নেব গোল্ডস্টেইন। চার্জ কি, এর চার্জ হচ্ছে দেখো, এর চার্জ আর ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে দেখো সেম, এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু এইটা হচ্ছে পজিটিভলি চার্জ, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। হলো, আর এর মাস কত, দেখো মাসও লিখে দিয়েছি যে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বোঝা গেল জিনিসটা। তাহলে এই গেল আমাদের ইলেকট্রন, এই গেল আমাদের প্রোটন। তার মানে প্রোটন কোথায় থাকছে, প্রোটন থাকছে এই নিউক্লিয়াসের ভিতর। তাহলে এই নিউক্লিয়াসের ভিতর থাকছে প্রোটন, এবং দেখছি শুধু একাই প্রোটন থাকছে না, তার মানে এখানে হয়ে গেল ইলেকট্রন, বাইরে থাকছে ইলেকট্রন, এবং তার ভেতরে থাকছে, নিউক্লিয়াসের ভেতরে থাকছে প্রোটন, এবং তার সাথে আরেকজন থাকছে যেটা আমরা পরের ইয়েতে পড়ছি, সেটা হচ্ছে নিউট্রন। হলো, তাহলে পরের যে আমরা পড়বো সাব অ্যাটমিক পার্টিকেল, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে নিউট্রনকে আবিষ্কার করেন, তাহলে নিউট্রন আবিষ্কার করেন, মনে রাখতে হবে নামটা, চ্যাডউইক। হলো, চ্যাডউইক। এবার এটা খুব জিজ্ঞেস করে যে নিউট্রনের চার্জ কত, তাহলে মনে রাখতে হবে নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে হচ্ছে জিরো। নিউট্রনের চার্জ হচ্ছে কিন্তু জিরো। আমরা দেখলাম যে যেমন আমাদের ইলেকট্রন এবং প্রোটনের চার্জ ছিল, পজিটিভ নেগেটিভ চার্জ ছিল, এর কিন্তু কোনো চার্জ নেই। হলো, এটা হচ্ছে চার্জলেস। পরেরটা মাস কত, তাহলে দেখো মাস দিয়ে দিয়েছি, সেই প্রোটনের মাস 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বোঝা গেল জিনিসটা। তাহলে এই গেল আমাদের নিউট্রন প্রোটন। দেখো এখানে লিখে দিয়েছি, দেখো বাইরের কক্ষে থাকছে, ছবিটায় দেখতে পাচ্ছ বাইরের কক্ষে থাকছে ইলেকট্রন, ভেতরের কক্ষে থাকছে দেখো, ভেতরে নিউক্লিয়াসের কাছে থাকছে দেখো, এটা নিউক্লিয়াস গঠিত হয়েছে। নিউক্লিয়াস কাকে কাকে নিয়ে গঠিত হচ্ছে, এক হচ্ছে প্রোটন, দুই হচ্ছে নিউট্রন। হয়ে গেল। যেটা সবচেয়ে বেশি এখান থেকে আসে, সবচেয়ে যেটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, 1 নম্বর এদের আবিষ্কর্তা নিয়ে, 2 নম্বর এদের চার্জ নিয়ে। হলো, পরেরটায় চলে আসি। এবার দেখবো আরও কিছু সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হচ্ছে, সেটাগুলো একটু পড়ে নেবো, যে মানে সেগুলো আমাদের খুব ডিটেলসে পড়তে হবে না, সেগুলো থেকে পরীক্ষায় যেগুলো জিজ্ঞেস করে সেগুলো আমরা পড়ে নেবো। ওকে, তাহলে যে প্রথম যে আমাদের জিনিসটা আমরা জানবো, যে ফার্স্ট যে আমরা পড়ছি আরেকটা সাব অ্যাটমিক পার্টিকেল, তাকে বলছি আমরা পজিট্রন। হলো, তাহলে পজিট্রনকে আবিষ্কার করেন, পজিট্রন আবিষ্কার করেন অ্যান্ডারসন। হলো, পজিট্রন আবিষ্কার করেন অ্যান্ডারসন। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় যায়। তার সাথে দেখো পজিট্রন ইজ কল্ড অ্যান্টি ইলেকট্রন। হলো, খুব ইম্পর্টেন্ট একটা তোমার ইনফরমেশন, যে পজিট্রনকে আমরা অ্যান্টি ইলেকট্রন বলি। তাহলে কেন বলি, কারণ দেখব পজিট্রনের যা যা নেচার সব ইলেকট্রনের নেচারের সমান, কিন্তু কি তার ঠিক উল্টো। হলো, তার মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন যদি যায় এই দিকে, ইলেকট্রনের ফ্লো যায় এইদিকে, পরে ইলেকট্রিসিটি যখন করাবো বুঝতে পারবে জিনিসটা, মানে ইলেকট্রনের ফ্লো যদি এই দিকে বলি, তাহলে পজিট্রনের ফ্লো হবে কি এই দিকে। তার মানে ইলেকট্রন যদি নেগেটিভ হয়, পজিট্রন কি হবে পজিটিভ, তার মানে ঠিক উল্টো, ওই জন্য আমরা বলছি অ্যান্টি ইলেকট্রন। হলো, তাহলে পজিট্রন হচ্ছে অ্যান্টি ইলেকট্রন, যেদিকে স্পিন খাবে তার অপোজিট দিকে স্পিন খাবে, এরকম ভাবে। পরেরটা মেসন। মেসন হলো, তাহলে মেসন কি, মেসনকে আবিষ্কার করছেন ইউকাওয়া। হলো, ইউকাওয়া এই মেসন আবিষ্কার করছে। আর মনে রাখবে মেসন কিন্তু খুব আনস্টেবল, খুব আনস্টেবল হয়, এইটাই মনে রাখার। পরীক্ষায় জিজ্ঞেস করেছিল যে কোনটা আনস্টেবল, তখন বলতে হবে মেসন খুব আনস্টেবল হয়।
হলো। এর সাথে আরও ইনফরমেশান আছে, পরবর্তীতে পড়াবো যে এটা নিউক্লিয়নকে একসাথে হোল্ড করে রাখতে সাহায্য করে, হলো সেগুলো ফার্দার আমরা পড়বো চ্যাপ্টারে। পরেরটা চলে আসি নিউট্রিনো। নিউট্রিনো কে আবিষ্কার করছে? নিউট্রিনো আবিষ্কার করছে ফার্মি, হলো। নিউট্রিনো আবিষ্কার করছে ফার্মি, হলো। বা অনেক জায়গায় পাউলিও দেয়, কিন্তু জিনিসটা একটু বুঝে করবে। আমাদের সবচেয়ে মানে যেটা অ্যান্সার নেওয়ার কথা সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট অপশান হবে ফার্মি। এবার যে নিউট্রিনো থেকে যেটা কোশ্চেনটা সবচেয়ে বেশি দেয়, যে নিউট্রিনোকে আমরা কী নামে ডাকি? আমরা ডাকি ঘোস্ট পার্টিকেল বলে, হলো। নিউট্রিনোকে আমরা ঘোস্ট পার্টিকেল বলে ডাকছি। কেন ডাকছি? কারণ দেখব নিউট্রনের কোনো মাস থাকে না, প্লাস কোনো চার্জও থাকে না, হলো। এটা চার্জলেস হয় প্লাস মাসলেস হয়। কারণ দেখো চার্জলেস ছিল আমাদের নিউট্রন, কিন্তু তার মাসও ছিল। কিন্তু আমরা এখানে দেখছি তোমার নিউট্রিনোর কোনো মাসও নেই, আবার কোনো চার্জও নেই। মোটামুটি এরা ইনভিনসিবল হয়, মানে তোমার অদৃশ্যর মতো হয়। এই জন্য এদের কী বলা হয়? ঘোস্ট পার্টিকেল, ভূতের মতো, তাই জন্য এদের বলা হয় ঘোস্ট পার্টিকেল। তাহলে এই গেল আমাদের সাব অ্যাটমিক পার্টিকেলগুলো। এখান থেকে যেগুলো বললাম বারবার পরীক্ষা আসে, যে এদের কিছু তোমার নেচার থেকে কোশ্চেন দেয়, যেগুলো আমি লিখে দিলাম এবং ফার্দার ক্লাসে আমরা পড়াবো, এমসিকিউ ক্লাসে করাবো। এবং তার সাথে আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে তোমার অ্যাটম এবং মলিকিউলকে আমরা কীরকমভাবে আলাদা করে পৃথক করে চিনব, এবং এই যে ধারণা, কে অ্যাটম মলিকিউলের ধারণা দিচ্ছে, কে প্রথম ধারণা দিচ্ছে, সেগুলো আমরা দেখলাম। তো আজকের ক্লাসটা চলো আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা আবার ফার্দার এর থেকে পড়বো এবং বিভিন্ন থিওরি পড়বো, যে বিভিন্ন বিজ্ঞানী আমাদের কীরকম কী থিওরি দিল, হলো। আমরা পড়েছি আগে ডাল্টন থিওরি, বোরের থিওরি, থমসনের থিওরি, হলো, সেগুলো আমরা পড়বো। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, হলো। সাথে তোমার ক্লাসটাকে একটু শেয়ার করো এবং ক্লাসটাকে অবশ্যই তোমরা লাইক করো। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।